হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। তো আবারও আপনাদের মাঝে আমি ফাহিম আশরাফ আলামিন হরফে অষ্টদাতু ফাহিম নিয়ে চলে আসলাম একটি দুর্লভ, ভয়ঙ্কর, ভয়ভীতিকর ঘটনা, যার মধ্যে লুকিয়ে আছে রহস্য, লোমহর্ষক কিছু ভয়াবহতা। তো আর কি দেরি কিসের, চলুন ঘটনাটা আপনাদের মাঝে আমি সুন্দরভাবে উপস্থাপনা করছি। দেরি নয়, তো এখনই ভিডিওতে একটি লাইক আর চ্যানেল হলে সাবস্ক্রাইব করে দিয়ে শুনতে থাকুন রহস্যময় পৃথিবীর কৌতূহল। Assalamualaikum warahmatullahi wabarakatuh. Allahu la ilaha illa huwal hayyul qayyum. Spirit, be here with me. এই বাড়িটা ভালো না ভাবি। আপনি পেয়াতি মানুষ, আপনার জামাই বিমান বাহিনীতে চাকরি করে, 2 দিন পর পর মিশনে যায়। এই অবস্থায় আপনার একা বাড়িতে থাকা ঠিক হবে না। প্রতিবেশীর কথায় সেদিন একটু অবাক হয়েছিলাম। মহিলাটি দেখতে সুন্দর হলেও তার জিহ্বা কাদাকার কালো। আমার শয়নকক্ষের বায়তন খুললে তাকালেই মহিলাটির ব্যালকনি দেখতে পাওয়া যায়। অথচ আসার পর থেকেই দেখছি তার বাড়ির প্রতিটি দরজা জানালা বন্ধ, জানালায় আবার পর্দাও টাঙানো। ঘরের মধ্যে মানুষ আসে, কিন্তু বাহির থেকে আন্দাজ করা মুশকিল। এই তো মাত্র 2 সপ্তাহ হলো গাজীপুরে শিফট হয়েছি আমি আর আমার হাজবেন্ড। ছোট থেকে আমার বেড়ে ওঠা ঢাকাতেই, তাই গাজীপুরে এমন গাছপালা আচ্ছাদিত পরিবেশ আমার জন্য একেবারে নতুন। আমাদের বাড়িটি খুব বেশি বড়ও না, আবার একেবারে ছোটও না। বাড়িটি কাঠের তৈরি, 2 তলা বিশিষ্ট। খুব কম মূল্যে বাড়িটি বন্ধক নিয়েছে আমার স্বামী তুষার। আশেপাশে অন্য বাড়ি বলতে আমার প্রতিবেশী দীপা ভাবিদের বাড়ি ছাড়া আর কোনো বাড়ি নেই। বাড়ির চারিদিকে শালবনে ঘেরা। রাত হলেই অদ্ভুত সব নিশিচর পাখির ডাক ভেসে আছে। আমার দিন কেটে যায় ঘরের মধ্যে সময় কাটিয়েই। এটা ওটা করতে করতে কখন যে দিন পেরিয়ে যায়, এক হাতে কাজ করতে করতে দুপুর হয়ে যায়। পরে তুষার আসে, লাঞ্চ করে আবার কাজে যায়। কাজ থেকে ফিরতে ফিরতে সন্ধ্যা ঘরায়। এতটুকু সময় আমি নিজের সঙ্গে কাটিয়েই পার করে দেই, বোরিং লাগে না। আমার বাড়ির সামনে একটা কদম গাছ আছে। গাছের নিচে আছে একটা দোলনা। মাঝে মধ্যেই বিকাল হলে আমি দোলনায় গিয়ে বসি। মৃদু বাতাসে কখনো বা দোলনায় বসে গুনগুন করতে করতে বই পড়ি। ভালোই লাগে। দিবাবাবি মাঝে মধ্যেই তখন আমার কাছে আসেন এবং বাড়ির এই জায়গা নিয়ে নানা অপ্রকৃত গল্প বলেন। ভূতের গল্প আমার বেশ লাগে, তবে আমি ভূতে বিশ্বাস নাই। কিন্তু জিন আছে, এটা সেটা আমি মানি, বিশ্বাস করি। আজ বিকেলেও আমি দোলনায় এসে বসি। গোসল করেই মাত্রই চুল শুকানোর জন্য বাইরে এসে বসেছি। সঙ্গে নিয়ে এসেছি হুমায়ুন আহমেদ দেবীর বইটি। কতবার পড়েছি এই বই, তবুও একটু অভক্তি লাগে না। ভাবেই আপনার কয় মাস চলে। হঠাৎ অপ্রস্তুত কণ্ঠে সরে আমার ভোরকে উঠিয়ে পিছন ফিরাতেই দেখি নিবা ভাবি। আরে আপনি? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। আর আপনি আমাকে নাম ধরেই চাইলে ডাকতে পারেন, জুলফা আমার নাম। নিবা ভাবি কদম গাছের সঙ্গে হেলান দিয়ে বলল, আপাতত ভাবি বললেই না হয় ডাকি। আচ্ছা, উত্তর দিলেন না যে কয় মাস চলে আপনার? আমি বইয়ের পাতায় চোখ বুলিয়ে জবাব দিলাম, 3 মাস। 3 মাস চলে আমার। ভাবি, আপনার বাড়িতে কে কে আছে? মানে অনেকদিন তো হলো এখানে এসেছি, আপনাকে ছাড়া আর কাউকে দেখতে পেলাম না। আপনার বাচ্চারা কোথায়? আমার কোনো বাচ্চা নেই, তবে একটা বাচ্চার অনেক শখ। আপনার বাচ্চা? আর কিছু বলার আগেই তুষারের গলা কর্ণকুহরে এসে ঠেকল। বইয়ের পাতা থেকে চোখ সরিয়ে সামনে তাকাতেই দেখতে পেলাম তুষার দাঁড়িয়ে।
কদম গাছের দিকে তাকাতেই দেখি নিপা ভাবি কোথাও নেই। ও মা, মহিলাটি গেল কোথায়? একটু আগেই তো এখানে ছিল। এমন দুপুর বেলা তুমি এখানে কি করছো? জানো না এমন সময় অনেক কিছু বেশি চলতে হয়? চলো ঘরে চলো। আমি প্রত্যুত্তর না দিয়ে তুষারের সঙ্গে ঘরে চলে আসি। তবে মনের মধ্যে একটাই প্রশ্ন বারবার স্লোগান তুলছে, নিপা ভাবি কোথায় গেল? ঘটনার সূত্রপাত সেদিন থেকেই। মাঝরাতে হঠাৎ পেটে প্রচন্ড ব্যথা অনুভব হতেই ঘুমটা ভেঙে যায় আমার। ভেবেছিলাম তুষারকে জাগিয়ে তুলব, কিন্তু এই সামান্য কারণের জন্য তাকে জাগিয়ে তোলার ইচ্ছে হলো না। সারাদিন কত খাটুনি করে লোকটা। ঘড়ির কাঁটায় তখন বোধ হয় 2:35। আমি বিছানা ছেড়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসি, রান্নাঘরে যাই। ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে পান করি। হঠাৎ মনে হলো ড্রয়িং রুমে কেউ একজন বসে আছে, এক না ঘরে কিছু একটা বিড়বিড় করছে। বিস্ময়ে আমার ভুরু কুঁচকে এলো। মাত্রই তো ড্রয়িং রুমের সামনে দিয়ে এলাম, এখন তো কাউকে দেখতে পেলাম না। সাহস করে ড্রয়িং রুমের দিকে এগুতে লাগলাম। যত এগুচ্ছি ততই শব্দটা বেড়েই যাচ্ছে। সঙ্গে সঙ্গে সোফায় বসে থাকা ব্যক্তিটির ছায়াটাও ডিম লাইটের আলোয় বড় হচ্ছে। কাছে যেতেই দেখি একটা কালো কুঁচকে বিড়াল আমার দিকেই অদ্ভুতভাবে তাকিয়ে ম্যাও ম্যাও করছে। বিড়বিড় শব্দটা এখন আর নেই, বোধ হয় মনের ভ্রম ছিল। এদিকে একটা বিড়াল, কিন্তু এটা ঘরে কি করে ঢুকলো? হঠাৎ চোখ যায় জানালার দিকে, দেখতে পাই জানালা খোলা। তার মানে জানালাটা আজকে আর লাগানো হয়নি। কিন্তু স্পষ্ট মনে আছে বিকেলেই আমি রোজকার মতো সব জানালা বন্ধ করে দিয়েছিলাম। বিড়ালটিকে তাড়ানো হয়, সে নিজেই জানালা দিয়ে বেরিয়ে যায়। হঠাৎ আমার চোখ যায় জানালার বহমূর্তি দৃশ্যের দিকে। কিছু একটা দেখা যাচ্ছে, অথচ কি দেখা যাচ্ছে তা আমি ঠিক করে আন্দাজ করতে পারছি না। অকুমার শর্ত আমার পিছন থেকে একটা অদ্ভুত ভারী গলা ভেসে আসে, তোর বাচ্চাটা আমায় দিবি? আমার মাথাটা ব্যথায় হঠাৎ ছটফট করে ওঠে। পেছন ফিরে তাকানোর আগেই মাটিতে লুটিয়ে পড়ি। পরে কি হয়েছিল মনে নেই। সকালে যখন ঘুম ভাঙে তখন দেখি তুষার আমার পাশেই বসে আছে। স্বামীকে রাতের কথা জিজ্ঞেস করতেই সে বলল, আমি তো ওয়াশরুমের জন্য উঠেছিলাম, হঠাৎ দেখলাম তুমি পাশে নেই। তোমাকে খুঁজতে খুঁজতে যখন নিচে নেমে আসি তখন দেখতে পাই তুমি ড্রয়িং রুমের মেঝেতে পড়ে আছো। তারপর আর কি, তোমাকে কোলে তুলে রুমে এনে শোয়ালাম। কি হয়েছিল বলো তো? কিছুই মনে পড়ছিল না, তাই উত্তর দিতে চেয়েও তুষারকে কিছু বলতে পারলাম না। তবে কানে এখনো একটা কথাই বাজছে, তোর বাচ্চাটা আমায় দিবি? আজ এই বাড়িতে আমার 1 মাস পূর্ণ হলো। এই 1 মাসে আমার সঙ্গে তেমন কিছুই ঘটেনি, সব স্বাভাবিক ছিল। কাল সকালে তুষার খাগড়াছড়ি যাবে 3 দিনের একটা মিশনে। একদিনে সে অনেক জায়গায় একটা মেয়ে মানুষ খুঁজতে চেয়েছিল, 24 ঘন্টা আমার তদারকির জন্য, আমার সঙ্গে থাকার জন্য। কিন্তু এটা তো আর ঢাকা শহর না যে চাইলাম আর পেয়ে গেলাম। তুষার আমাকে একা রেখে কিছুতেই যেতে চাইছিল না, কিন্তু কি আর করার, সরকারি চাকরি বলে কথা। বিকেলে বাহির থেকে কাপড় আনতে গিয়ে দেখি কোথা থেকে যেন নিপা ভাবি ব্যাগপত্র নিয়ে বাড়ি ঢুকছে। সঙ্গে ছোট একটা মেয়ে, একজন পুরুষ আর 2জন বৃদ্ধও ছিল। আমি ভাবি বললে হাঁক সারাতেই সে আমার দিকে ভ্রু কুঁচকে তাকালো। ভাবি, কোথা থেকে আসছেন? এত সব নিয়ে কোথায় গিয়েছিলেন? যাক, 1 মাস পর আপনার পরিবারের সদস্যের দেখা মিলল। বাচ্চাগুলো তো বিকেলেই বাহিরেও আসে না। নীলা ভাবির কপালে ভাঁজ পড়ল। এবার সে আমার বাড়ির দিকে একবার তাকালো, তারপর বলল, আপনি আমাকে কি করে চিনেন? আমার নাম কি করে জানলেন? আর আপনাকে তো আমি ঠিক চিনতে পারলাম না, কে আপনি? নিপা ভাবির কথায় আমি পুরোই কিংবর্তিত্বমূর। এসব কি বলছে উনি? এখানে আসার পর থেকেই ওনার সাথে আমার কত ভাব, আর আজকে বলছে আমাকে নাকি সে চিনে না। আমি কিছু জিজ্ঞেস করতে যাব তার আগেই ভাবির সঙ্গে থাকা পুরুষটি তাকে উদ্দেশ্য করে বলে উঠল,
আতিয়া, জলদি বাড়ির চাবিটা দাও। 1 মাসে না জানে ঘরে কি হাল হয়েছে। এই মনি, তোর মায়ের থেকে চাবিটা নিয়ে আয় তো। ছোট্ট মেয়েটা ধরে নিমা ভাবির কাছে এলো চাবি নেওয়ার জন্য। নিমা ভাবি মেয়েটিকে বলল, যাও আব্বুর কাছে, আমি আসছি। তারপর আমার দিকে একবার তাকিয়ে বলল, পরে কথা হবে। ভাবি আমার জবাবের জন্য অপেক্ষা না করেই চলে গেল। সে চলে যেতেই লোকটি মৃদু কণ্ঠে তাকে জিজ্ঞেস করলো, সে ওই মহিলা এই বাড়িতে উঠেছে বুঝি? সবাই আমার দিকে অদ্ভুতভাবে তাকালো। আমার বেশ অস্থির লাগছিল, তাই 1 মুহূর্ত দেরি না করে আমি কাপড় নিয়ে বাড়ির ভিতর চলে এলাম। তুষার বাড়িতেই ছিল, তাকে আমি সব খুলে বললাম। তার নিজের মাথাও কাজ করছে না, সে আর আমাকে কি বুঝবে। এবার মাথায় আমার আরেকটা প্রশ্ন ভু ভু করছে, মিয়া ভাবি আমাকে চিনতে পারলো না কেন? নাকি ইচ্ছে করেই কোনো কারণবশত না চেনার ভান করছে সে? আর ভাবির তো কোনো বাচ্চা নেই। তবে ভাবির কথার ধরন শুনে মনে হচ্ছিল ছোট্ট মেয়েটি তার নিজেরই। আর ওই লোকটি তাকে আতিয়া বলেই বা ডাকলো কেন? তার নাম তো টিপা। সন্ধ্যায় হাঁসের মাংস আর চালের রুটি করেছি। শীতকালীন সময়ে এটা তুষারের পছন্দের খাবার। স্বামীটা আমার কাল চলে যাবে, না জানি এই 3 দিন কি না কি খায়, তাই একটু পেরেছি, যতটুকুই ততটুকু করেছি। কাজ শেষ যখন 1 বাটি মাংস আর রুটি নিয়ে চলে যাওয়ার জন্য রান্নাঘরের লাইটটা বন্ধ করে বেরিয়ে আসলাম, তখনই নাকে একটা পচা দুর্গন্ধ এসে ধাক্কা খেলো। বমি চলে আসার উপক্রম। হঠাৎ রান্নাঘর থেকে শব্দ এলো, মনে হলো কেউ পাতিলের ঢাকনা সরিয়েছে। আর একটু খেয়াল করতেই এবার আর অদ্ভুত এক শব্দ কানে বাজলো। মনে হলো কে যেন খপ খপ করে সব ছিঁড়ে খুঁড়ছে খাচ্ছে। আমি দ্রুত টেবিলের মাংসের বাটিটা রেখে রান্নাঘরে ঢুকলাম। লাইট অন করতেই দেখি সেখানে কিছুই নেই, সব স্বাভাবিক। নেই কোনো শব্দ, সেই কোলাহল। দাঁত আজকাল হরর মুভি একটু বেশি দেখা হচ্ছে, তার ইফেক্ট হয়তো এই সব। সেদিন রাতে আমি সবচেয়ে বেশি অবাক হই যখন রাতে খাবারের সময় রান্নাঘরে গিয়ে দেখি মাংসের পাতিলে 1 টুকরো মাংসও নেই। পাতিলের তলায় শুধুমাত্র পড়ে আছে ঝোল। পরপর কেমন যেন সব অদ্ভুত ঘটনা ঘটে যাচ্ছে। এখন নিজের ভিতরেও খানিকটা ভয় কাজ করা শুরু করে। সবসময় তো সবকিছু একজন মানুষের ভ্রম হওয়া সম্ভব নয়। তুষারকে বিষয়টি জানানোর পর যে বলল, আজ তো রাত হয়ে গেছে, সকালে আমাকে আবার খাগড়াছড়িও যেতে হবে। 3 দিনে একটু কষ্ট করো। যদি দেখো 3 দিনে সব স্বাভাবিক আছে তাহলে তো ভালোই, তা না হলে আমি বাড়ি ফিরেই হুজুরকে এনে একটা মিলাদের ব্যবস্থা করব। আমিও তাতে রাজি হলাম। তবুও তুষারের আমাকে ফেলে যেতে বেশ চিন্তা হচ্ছিল, তাই সে আমার ছোট ননদকে কল করে 2-1 দিনের ভিতর এখানে আসতে বলে। সঙ্গে আমার শাশুড়িও আসবে। শুনে একটু খুশি হলাম। বাড়িতে একা থাকার চেয়ে তাদের এখানে চলে আসাই ভালো। এমনিতেও বছর শেষেই আমার শ্বশুর শাশুড়ি আর ননদ দেবর এখানে চলে আসার কথা, কিন্তু সামনেই দেবরের এক্সাম আছে, তাই সবই ঠিক করেছে একেবারেই বছরটা শেষ করেই তারা এখানে শিফট হবে। পরদিন আমার দিনটা খুব একটা ভালো যায় না। তুষারের জন্য অনেক মন খারাপ হচ্ছিল। অদ্ভুত একটা ভয়ও মনের মধ্যে বাসা বেঁধে বসেছিল। সেদিন রাত 1:30টায় হঠাৎ বিকট এক শব্দে আচমকা ঘুম ভেঙে যায় আমার। রাত ভালোই হয়েছে। আমার একটা বদ অভ্যাস আছে, একবার ঘুম ভাঙলে সহজে ঘুম আসে না। তুষারটা চলে গেছে বিদায় মনটা কেমন কেমন জানি করছে। সারাটা দিনও আজকে কেমন যেন একঘুয়ে কেটেছে। ফোনটা হাতে নিয়ে কিছুক্ষণ ফেসবুকে স্ক্রলিং করতে থাকি। হঠাৎ তুষারের কল আসে। প্রথমে একটু অবাক হই, এত রাতে কল করেছে। পরে ভাবলাম সারাদিন কাজ করে এখন হয়তো রাত জেগে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া হচ্ছে। ফোন রিসিভ করতেই তুষার একটা কথাই বলল, সব ঠিক আছে। ব্যাস, সঙ্গে সঙ্গে লাইনটা কেটে যায়। নেট সমস্যা হয়তো। আমি উঠে বারান্দায় যাই। হঠাৎ দোলনার দিকে তাকাতেই মনে হলো কে যেন দোলনায় পা ঝুলিয়ে বসে গুনগুন করছে, মিলিয়ে কণ্ঠস্বর।
আমার শরীরটা শিউরে উঠে আয়াতুল কুরসি পড়তে পড়তে বারান্দার দরজা বন্ধ করে রুমে চলে এলাম। তুষারকে বেশ কয়েকটি ফোন কল করি, কিন্তু ফোন বন্ধ দেখাচ্ছে। খুব ভয় করছিল আমার। হঠাৎ আননোন নাম্বার থেকে একটা কল আসে। কলটা ধরতেই ওপার থেকে ভেসে আসে একটা অস্পষ্ট কণ্ঠ। ভয়েসটা কেটে কেটে আসছিল। ভাবলাম হয়তো কোনো সমস্যা হয়েছে দেখে তুষার অন্য কারো নাম্বার থেকে কল করেছে। নেট সমস্যার কারণে কথা অস্পষ্ট শোনাচ্ছে। একটা কল আসার পর আর কোনো কল আসেনি, তাই আমিও আর এখন এই বিষয়ে এত মাথা ঘামালাম না। ঘুম আসছে না, এখন ভয় করছে। বিছানায় এসে দোয়া পরে ঘুমানোর চেষ্টা করছি। হঠাৎ অনুভূত হলো পিঠের উপর কেমন যেন শীতল নিঃশ্বাস পতন হচ্ছে। ধীরে ধীরে নিঃশ্বাসের শব্দ বাড়তে শুরু করে। মনে হচ্ছে এই তো ঠিক আমার পিছনে কেউ একজন শুয়ে আছে, কিন্তু সেটা তো অসম্ভব বিষয়। বাড়িতে তো এই মুহূর্তে আমি ব্যতীত কেউ নেই। আমি আয়াতুল কুরসি আরো দ্রুত পড়তে শুরু করলাম। যতগুলো দোয়া মাথায় আসছে অনবরত তা পাঠ করছি, কিন্তু নিঃশ্বাসের শীতল বাতাসটা তখনও আমার পিঠে লাগছে। এবার আমি দোয়া পড়তে পড়তে আস্তে আস্তে করে ঘাড় বাঁকিয়ে পিছনে ফেরার চেষ্টা করি। পিছন ফিরতেই আমার চক্ষু চড়ক গাছ। বুক থেকে অস্পষ্ট সুরে বেরিয়ে আসে, নিপা ভাবি। গল্পটি লিখে পাঠিয়েছেন ইসরাত জাহান জেরিন। ঘটনাটির নাম দিচ্ছে পিছনে কে। ঘটনাটি খুবই অসাধারণ, অদ্ভুত, এবং এটার পুরো ভাব আসবে, এবং এই ঘটনাটি খুবই ভালো লাগেছে। বিদ্রোহ গল্পের লেখার ছোট্ট ভুল ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সম্ভব হলে কমেন্ট করে জানাবেন। সবশেষে কমেন্টে জানাতে ভুলবেন না কেমন লেগেছে আজকের এই ঘটনাটি। অবশ্যই এই ঘটনাটি খুবই ভালো লেগেছে আমার কাছে। তো আপনাদের কাছে কেমন লাগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তো মাই ডিয়ার লিসেনার, আশা করছি এমনই অদ্ভুতের ঘটনা আপনারা পছন্দ করেন। আমরা অতি শীঘ্রই আরও ভয়াবহতা ঘটনা নিয়ে আসছি এই শীতের দিনেও। তবে আমার জন্য সকলেই দোয়া করবেন, আমার শরীরটা বেশি ভালো নয়। তো দেখা হচ্ছে পরবর্তী একটি ভয়ভীতিকর ভয়ঙ্কর ভিডিও নিয়ে। তো ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখুন এবং নিজের ফ্যামিলির সঙ্গেই থাকুন। ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।